প্রিয় দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আমি আরিফুর রহমান। দর্শক, আজকে যে দুটো বিষয়, একটি যেমন আনন্দের, সাফল্যের এবং গর্বের, ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতিসংঘের। এই খবরটি যেমন আমাদেরকে আলোচনায় থাকবে, পাশাপাশি বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল এবং কাকে দিয়ে করেছিল সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বার্নিক ইনফরমেশনের পেছনের আসলে কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যুক্তরাষ্ট্রের জীবনযাপন কি অবস্থায় আছে সেটা আলোচনায় থাকবে। বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট 9,30,000 কোটি টাকা 11 জুন উত্থাপিত হবে, সে বিষয়টা নিয়ে কথা বলবো। এছাড়া কথা বলবো ট্রাম্প প্রশাসনের $1.8 বিলিয়ন তহবিল পরিকল্পনা বাতিল এই বিষয়টি। আমাদের সাথে আজকে আলোচনায় থাকবেন ডক্টর নকিবুর রহমান, প্রফেসর ডক্টর গোলাম মাতব্বর, ইব্রাহিম চৌধুরী খোকন, আমির আহমেদ, শাখাওয়াত হোসেন সোহেল এবং বরাবর যেভাবে আমাদের নিউজ আপডেট জানাচ্ছেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। আজ মঙ্গলবার, জুন মাসের 2 তারিখ। বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের একটি খবর দিয়ে আজকে শুরু করি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আজকেই নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার সকাল 10টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের কক্ষে, যেটা আপনাদের অনেকেরই পরিচিত কক্ষ, যদিও এই মর্যাদাপূর্ণ পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। 190টি ভোটের 90টি দেশ ভোটে অংশগ্রহণ করে, তার মধ্যে খলিলুর রহমান পেয়েছেন 99টি দেশের ভোট এবং অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন 91টি ভোট। 8টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ডক্টর খলিলুর রহমান। এই জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসতে যাচ্ছেন বাংলাদেশের একজন প্রতিনিধি। এর আগে 1986 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের 41তম অধিবেশনে, প্রায় 45 বছর আগে 41তম অধিবেশনে, 40 বছর আগের ঘটনা, আজকে 1986 সালে ঘটেছিল, আজকে 2026, 40 বছর আগে 41তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের কূটনীতিক, সাবেক স্পিকার ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। তিনিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে এই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা এবং এটি জানিয়েছে আজকে সংবাদ সংস্থা সিএনএন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আলোচনা অব্যাহত রয়েছে এবং তা দ্রুত গতিতে এগিয়ে চলছে। আলোচনার বিষয়ে জানেন এমন একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আবারও সঠিক পথে ফিরে এসেছে। এর আগে ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল যে লেবাননে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরান আলোচনা স্থগিত করে দিয়েছে, কিন্তু তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আলোচনা অব্যাহত রয়েছে এবং তা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইরানের হুমকির পর কয়েক ঘন্টায় হয়তো আলোচনার ব্যাপারে কোনো কথা হয়নি, তারপরে আলোচনা শুরু হয়েছে, সেটাই প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ছিল। যদিও তবে গতকাল সোমবার এবিসি নিউজের ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লের সাথে এক টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন। এবিসি নিউজকে গতকাল তিনি তথ্যটি জানিয়েছেন। আলোচনার অগ্রগতি সম্পর্কে ট্রাম্প এবিসি নিউজকে আরো বলেছেন, আজ কিছুটা, অর্থাৎ গতকাল কিছুটা ত্রুটি দেখা দিয়েছিল, কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি খুব দ্রুতই পরিস্থিতি মোড় ঘুরিয়ে দিয়েছি। প্রেসিডেন্ট নিজেই কিছুটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন গতকাল এই স্থগিতাদেশের পর, ইরানের স্থগিত করার পর। ট্রাম্পের মতে সেই ত্রুটি ছিল লেবাননে ইসরায়েলি হামলায় কারণে ইরানের তৈরি হওয়া ক্ষোভ, অর্থাৎ ইরান ক্ষুব্ধ হয়েছিল লেবাননে ইসরায়েলের হামলা চালানোর পরিপ্রেক্ষিতে এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতেও পেরেছিলেন। পরিস্থিতি শান্ত করার বিষয়ে ট্রাম্প বলেন, আমি হিজবুল্লাহর সাথে কথা বলেছি এবং তাদের গোলাগুলি বন্ধ করতে বলেছি। এরপর আমি বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলে তাকেও গোলাগুলি থামানোর নির্দেশ দিয়েছি। শেষ পর্যন্ত তারা দুজনেই একে অপরের
উপর হামলা বন্ধ করেছে এবং তাতেই ইরান আলোচনায় ফিরে এসেছে। এদিকে সংবাদ সংস্থা অ্যাক্সিওস এর তথ্য অনুযায়ী লেবানন নিয়ে ফোন আলাপে, অর্থাৎ গতকাল যে ফোন আলাপ হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বিবি নামে যিনি পরিচিত, যাকে বিবি বলেই সম্বোধন করেন প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী লেবানন নিয়ে ফোন আলাপে বিবির উপর চটে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি বিবিকে বলেছিলেন, তুমি বড় বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে, আমি না থাকলে তোমাকে জেলে পচতে হতো, আমি তোমাকে বাঁচাচ্ছি, এসবের জন্য সবাই এখন ইসরায়েলকেও ঘৃণা করে। গতকাল সোমবার এক ফোনালাপে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধির জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর ক্ষোভে ফেটে পড়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওস সেই তথ্য দিয়ে বলছে, তাদের এই কথোপকথনে অশালীন শব্দ ব্যবহৃত হয়েছে। দুজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্র বার্তা সংস্থা অ্যাক্সিওসকে এই তথ্য জানিয়েছে। অবশ্য এই তথ্য প্রকাশিত হওয়ার একদিন পরও প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে কোনো মন্তব্য এখনো করা হয়নি। যদিও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুদ্র আমেরিকা, খবরটি দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল আজকে। আমেরিকা ইরান যুদ্ধ শুরু হওয়ার পর তেহরানের সঙ্গে পর্দার অন্তরালে দৌত অর্থাৎ ব্যাক চ্যানেলে শুরু করতে তৎপর হয়েছিলেন ওমানের কর্মকর্তারা। এর ফলেই উপসাগরীয় দেশগুলোর জন্য ফের আকাশপথ খুলে দেওয়া সম্ভব হয়েছে, অর্থাৎ ইরানের ভূমিকার কারণেই কিছুদিনের মধ্যেই আকাশপথটা খুলে দিতে সক্ষম হয়েছিল এই মধ্যপ্রাচ্যের দেশগুলি, উপসাগরীয় দেশগুলি। এবং এটি জানিয়েছেন আরব কর্মকর্তারাই। এই যুদ্ধে ওমানের কঠোর নিরপেক্ষ অবস্থানের কারণেই এমন কূটনৈতিক সাফল্য এসেছিল। কিন্তু 3 মাস পেরোতে না পেরোতেই সেই নিরপেক্ষ অবস্থান বুমেরাং হতে শুরু করেছে ওমানের জন্য। তেহরানের প্রতি ওমানের এই মনোভাবকে আমেরিকার বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণ বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। আমেরিকা ও আরব কর্মকর্তারা মনে করছেন ওমানকে একটি পক্ষ বেছে নিতে হবে। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতেও চাপ দিচ্ছে ওমানকে তারা। প্রেসিডেন্ট ট্রাম্পের মৃত্যুদের জন্য নির্ধারিত $1.8 বিলিয়ন অ্যান্টি উইপনাইজেশন বিল, যেটি বহু আলোচিত বহু বিতর্কিত, সেই বিল বাতিলের পর গতকাল আদালত ফৌজদারি একজন ফেডারেল বিচারকের নির্দেশে সেটির কার্যক্রম বন্ধ হয়ে যায়, তহবিল গঠনের প্রক্রিয়াটি। এবং সেই তহবিল বাতিলের পর পরবর্তী পদক্ষেপ বিবেচনা করতে শুরু করেছেন রিপাবলিকান নেতৃত্ব। আজ মঙ্গলবার সিনেটের রিপাবলিকানরা খতিয়ে দেখছিলেন যে ট্রাম্প প্রশাসন কর্তৃক $1.8 বিলিয়ন এই তহবিল বাতিল করার বিষয়টি, যা প্রেসিডেন্টের মৃত্যুদের ক্ষতিপূরণ প্রদানের উদ্দেশ্যেই গঠিত হয়েছিল, তাদের উদ্বেগ নিরসনে যথেষ্ট সহায়ক হয়েছে কিনা, অর্থাৎ রিপাবলিকানদের যে উদ্বেগ ছিল এই তহবিল নিয়ে, এটি বাতিলের পরে যথেষ্ট সহায়ক হয়েছে কিনা আর সেটি যাচাই করার একটা ব্যাপার দেখা দিয়েছে। তার কারণ ইমিগ্রেশন আইন প্রয়োগে, অর্থাৎ অভিবাসন আইন প্রণয়নে অর্থায়নের লক্ষ্য, অর্থাৎ এই অভিবাসন আইন অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মসূচি বাস্তবায়ন করতে যে অর্থের প্রয়োজন, যে অর্থায়নের প্রয়োজন, তার লক্ষ্যে পরিণত একটি বিলের ওপর এই সপ্তাহে ভোটাভুটি এগিয়ে নেওয়া সম্ভব হয়। এটি হচ্ছে মূল কারণ। প্রেসিডেন্ট ট্রাম্পের মৃত্যুদের জন্য এই $1.8 বিলিয়ন তহবিল গঠনের পর থেকে রিপাবলিকানদেরও অনেকে ক্ষুব্ধ হন এবং তারা এই এই অভিবাসন কার্যক্রম পরিচালনায় যে তহবিল গঠনের লক্ষ্যে যে বিলটি করা হয়েছে সেটির পক্ষে নাও থাকতে পারেন এমন আশঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত বিলটি বাতিল হয়েছে যদিও, এবং বাতিল করেছেন একজন ফেডারেল বিচারক, এবং ট্রাম্প প্রশাসন থেকে বলা হয়েছে তারা আপাতত এই বিষয়ে আপিল করবে না, অর্থাৎ এটি বাতিলটাই থেকে যাচ্ছে আদালতের নির্দেশে। গরু পশু নয়, মা হিসাবেই পূজনীয়। গোহত্যা করলে চরম পরিণতি ভোগ করতে হবে বলে মুসলিমদের হুমকি দিলেন ভারতের হিন্দু প্রধান উত্তরপ্রদেশের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে ভারতের বেশ কিছু ধর্মীয় নেতা সরব হয়েছেন। জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি ও আরো কিছু মুসলিম সংগঠন গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি করেছেন, ভারতের জাতীয় পশু তুলেছেন। অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে নিয়ে।
জবাবে উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ভারতীয় ঐতিহ্যে গরু মা হিসাবেই পূজনীয়। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আজ ম্যানহাটনের 34তম স্ট্রিট বাসওয়ে প্রকল্পটি নিয়ে এগিয়ে যাচ্ছেন। এর সঙ্গে মেয়র জোহরান মামদানি আজই জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই প্রকল্প থেকে সরে আসার সতর্কবার্তা থাকা সত্ত্বেও বাসের গতি বাড়াতে ম্যানহাটনের 34তম সড়কটি নতুন করে সাজানোর কাজ পুনরায় শুরু করবে সিটি কর্তৃপক্ষ। অত্যন্ত উদ্বেগজনক সংবাদ যদিও, আগামী 1 জুলাই থেকে এসেনশিয়াল প্ল্যান স্বাস্থ্য সুরক্ষার যে কর্মসূচি নিউ ইয়র্কের লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসীকে অনেকটা বিনামূল্যে কিংবা খুবই স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে আসছিল এতদিন, সেই এসেনশিয়াল প্ল্যানটি আগামী 1 জুলাই থেকে আর কার্যকর থাকবে না। অনেকের জন্য প্রায় 4 লক্ষের মতো মানুষ নিউ ইয়র্কবাসী তারা এই সুবিধাটি হারাতে পারেন। যারা এসেনশিয়াল প্ল্যানে প্রবেশাধিকার হারাচ্ছেন তাদের আয় ফেডারেল দারিদ্র্য সীমা 200% থেকে 250%-এর মধ্যে, যা একজন ব্যক্তির ক্ষেত্রে $32,000 থেকে $40,000। এদের অনেকেই অবশ্য বেসরকারি স্বাস্থ্য বীমার জন্য আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। অর্থাৎ 32,000 থেকে $40,000 আয় করলেও এখন আর আপনি বিনামূল্যে স্বাস্থ্য সেবা যেটি এসেনশিয়াল প্ল্যানের মাধ্যমে পেতেন এতদিন, সেটি হয়তো এখন আর পাবেন না। 1 জুলাই থেকে সেটি কার্যকর হচ্ছে। এটি মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের সেই বিগ বিউটিফুল বিলেরই একটি ধারা। সেই ধারা এটি ছিল যদিও, কারণ এর কারণটা হচ্ছে ফেডারেল সরকার যে পরিমাণ সহযোগিতা স্টেট গুলোকে দিত এই বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য, সেটি তারা হ্রাস করেছে ব্যাপক মাত্রায়, এবং নিউ ইয়র্ক স্টেটও অতিরিক্ত সাবসিডি দিচ্ছে না। অতএব যারা $32,000 থেকে $40,000 কিংবা তার চেয়ে বেশি আয় করে থাকেন, তাদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়া নিউ ইয়র্ক স্টেটের যে সুবিধাটি ছিল এসেনশিয়াল প্ল্যানের আওতায়, সেটি বাদ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। গত সপ্তাহে $268 বিলিয়ন যে স্টেট বাজেট, নিউ ইয়র্ক স্টেট বাজেট পাস হয়েছিল, তাতেও এসেনশিয়াল প্ল্যান আওতা বজায় রাখার জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। অর্থাৎ স্টেটের বাজেটেও এমন কোনো বরাদ্দ রাখা হয়নি যাতে এই এসেনশিয়াল প্ল্যানটি অব্যাহত রাখতে সাবসিডি দেওয়া সম্ভব হয়, সেটিও রাখা হয়নি। ফলে যদিও অনেক ডেমোক্রেটিক আইন প্রণেতা এর জন্য জোর দাবিও জানিয়ে আসছিলেন, কিন্তু কাজ হয়নি, গভর্নর তাতে সম্মত হননি, এবং এতে বাধ্য হয়ে অত্যন্ত ব্যয়বহুল বেসরকারি বিমা মার্কেটে, হেলথ ইন্স্যুরেন্স মার্কেটের জটিল আবর্তে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে অনেক নিউ ইয়র্ক বাসিন্দাকে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জনাব নাজমুল হাসান আমাদের সাথে একটু থাকেন, কারণ একটা খুবই বার্নিং ইস্যু নিয়ে একটু ডিটেলসে আলোচনা করতে চাই। আমাদের সাথে ইব্রাহিম চৌধুরী খোকন আছেন, এবং বাংলাদেশ থেকে জার্নালিস্ট নামির আহমেদও জয়েন করেছেন। এছাড়া ডক্টর নকিবুর রহমান, আরও অনেকে আছেন, জয়েন করবেন। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যে বার্নিং বিষয়টি দেখলাম যে স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন, আপনি হয়তো নিজেও শুনেছেন, যে বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল এবং কাকে দিয়ে করানো হয়েছে সবই জানি, এবং কাকে ইঙ্গিত করা হয়েছে সেটাও কিন্তু উনি স্পষ্ট করেছেন। তো আমার এই বক্তব্য মধ্যে আমি যেটা জানতে চাচ্ছি আপনাদের কাছে, যে এখন কি আগুন কি আরও ধরে গেল, মানে অর্থাৎ এটা নিয়ে তো বাংলাদেশেও তো মনে হয় এটার একটা আলাদা ইফেক্ট আসবে, এবং এটা সামনের দিকে কোন দিকে মোড় নিচ্ছে আপনারা কি মনে করছেন? নাজমুল ভাই। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য শুনলাম, তাতে বড় খুন কোনটা, কে, কোনো কিছুই তো উনি প্রকাশ করেনি, শুধু বলেছেন বড় খুনের ঘটনা। এটা তো খুব অস্পষ্ট, খুনটা তো মেনশন করেননি। আপনার কথার মধ্যে অনেক ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনি বলেছেন, অবশ্যই উনিও ডিপ্লোম্যাটিক ওয়েতে বলেছে। তো উনিও তো ডিপ্লোম্যাটিক উত্তরটা, উনি এটা কি রাজনীতির জন্য বলেছেন? কারণ উনাকে বারবার চাপ দেওয়া ছিল নামটা বলেন, উনি তা বলেননি, কিন্তু উনি বলেছেন সম্পর্ক খারাপ হয়ে যাবে। তো সম্পর্কের ব্যাপার নিয়ে যখন উনি এতটাই স্পর্শকাতর, তো বিষয়টা না তুললেই পারতেন, এতদিন যখন তোলেননি। উনি কিন্তু হাদির খুনি যখন পুলিশ তাদেরকে যখন অ্যারেস্ট করেছিল, তাদেরকে ইন্ডিকেট করেই বলেছে যে উনি হাদির নামটা কিন্তু আজকে বলেননি। হ্যাঁ, হাদির নামটা বলেনি, ওই পাশ থেকে এসে। আপনি সঠিক কথা বলেছেন। বাংলাদেশে এখন বড় খুন বলতে কোনটা বোঝায়?
হাদির খুনকে বড় খুন বলবেন না, এর চাইতে বড় খুন বাংলাদেশে আরো আছে কোনটা তিনি তো স্পষ্ট করেননি। তিনি যদি বলতেন হাদির খুনের সাথে জড়িত বিষয়টা নিয়ে উল্লেখ করতেন, তাহলে হয়তো এই ব্যাপারে কিছু আলোচনা। এখন তো মানে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই তো এখানে মিসিং। রাইট রাইট। ইব্রাহিম চৌধুরী খোকন, এই বিষয়ে কিছু বলবেন আপনি? জি, অনেক ধন্যবাদ। সব বিষয়ে তো আমরা বলতে চাই। প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হেরে তিনি আউলাজল হয়ে গেছেন। আপনার সম্পর্ক, আপনি যদি একটা রাজনৈতিক নেতা হন এবং খুনের বিষয়ে আপনার কাছে পরিষ্কার তথ্য থাকে, আপনি এইভাবে আইডেন্টিটি বক্তব্য দিতে পারেন না। এটা নৈতিকভাবে খুবই অন্যায়। আপনি যদি খুন, এটা অপরাধ, আপনার রাজনৈতিক সম্পর্ক খারাপ হবে, এই জন্য আপনি খুনের তথ্য জেনে আপনি বলতেছেন না। এটা যে খুনই হোক, হ্যাঁ, তিনি হাদির নাম বলেন নাই বা অন্য কোনো সামান্য একটা মানুষের খুনের তথ্য যদি আপনার কাছে থাকে, আপনি একটা রাজ্যের নেতা ছিলেন এবং আপনার কাছে তথ্যের স্বীকারোক্তি থাকে এবং আপনার বিশ্বাসযোগ্য তথ্য থাকে যে এই এই তথ্য অনুযায়ী আমি বলতে পারি এই লোক খুন করেছে, ইউ শুড টক অ্যাবাউট দ্যাট। আপনি প্রকাশ্যে এটা আসা উচিত, নৈতিকভাবে এটাই সঠিক। আমি মনে করি এটা নিয়ে উনি রাজনৈতিকভাবে একটা কথা সম্পর্ক, রাজনৈতিকভাবে একটা উস্কানি দিয়েছেন। এটা একজন মমতার মতো একজন পরিপক্ক রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা এটা আশা করি নাই। তিনি নির্বাচনে হেরে গিয়ে যে কথা বলেছেন, এটা বাংলাদেশের মানুষের জন্য খারাপ এবং নৈতিকভাবে আমি মনে করি এটা আইনের চোখেও, যে আপনি খুনের কোনো তথ্য থাকলে আপনি আর লুকাইতে পারেন না, আপনি এটা দিবেন। এবং তিনি একটা রাষ্ট্রযন্ত্রের অংশ ছিলেন এবং সেখানে যদি কেউ গ্রেফতার হয়, তার স্বীকারোক্তি সেই ঘটনা যদি তিনি জানেন, তিনি সেটা প্রকাশ করবেন। এটা অপরাধ এবং একটা অপরাধী সে যেখানেই অপরাধ করে থাকুক, তার ন্যায় বিচার নিশ্চিত হওয়ার জন্য আপনাকে এগিয়ে আসা উচিত। সুতরাং আমি মনে করি মমতা কি বলতে চেয়েছেন সেটা স্পষ্ট করে যদি বলেন ভালো হয়, না হলে এইসব বলে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। ধন্যবাদ আপনাকে। জনাব নাজমুল হাসান এবং ইব্রাহিম চৌধুরী খোকন, বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট 11 জন উত্থাপিত হতে যাচ্ছে এবং এই বাজেট নিয়ে নামির আহমেদ কাজ করেছে এবং এই বাজেট হচ্ছে সবচেয়ে বড় বাজেট এবং আমি যতটুকু তথ্য পেয়েছি যে 9,30,000 কোটি টাকা। তো এত বড় বাজেট কেন, নামির আহমেদ একটু বলবেন আমাদেরকে? এটি বাংলাদেশের সবচাইতে বড় বাজেট বলে কিন্তু ধরা হচ্ছে এ পর্যন্ত, যা 11 জুন আসলে উত্থাপিত হতে যাচ্ছে সংসদে। এবং এ নিয়ে কিন্তু অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন অর্থনীতির গণতান্ত্রিককরণ এবং দরিদ্র ও প্রান্তিক যে জনগোষ্ঠীকে অর্থনৈতিক যে মূল কর্মকাণ্ড আছে সেই ধারা থেকে আসলে স্বাবলম্বী করাই হচ্ছে মেইন উদ্দেশ্য এই বর্তমান বাজেটের। এবং এ নিয়ে কিন্তু বেশ আলোচনা এবং সমালোচনা দুটোই রয়েছে। সমালোচনাটা কি ধরনের, কেন সমালোচনার কথা বলছেন? আচ্ছা, এই পয়েন্টটা নিয়ে আসলে কথা না বললেই না। সমালোচনার যে ব্যাপারটা আছে, আমরা জানি যে বিগত সরকার যে ছিল ইন্টারিম গভর্নমেন্ট, তো সেখানে কিন্তু দেশের অর্থনীতির বর্তমান অবস্থা প্রায় ভঙ্গুরের দিকে চলে গেছে। এর জন্য কিন্তু অর্থনীতিবিদরা যেই ধরনের সমালোচনা করছে সেটি হচ্ছে যে আগামী বাজেটের মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা এবং এরই মধ্যে 2,35,000 কোটি টাকার একটি ঘাটতি দেখা দিবে, যা সরকারের দেশি ও বিদেশি ঋণের উপরই নির্ভর করতে হবে। তবে নির্বাচনী প্রতিশ্রুতির কারণে পাশাপাশি মূল্যস্ফীতি কমানো এবং ব্যাংক খাতের দুর্বলতার চাপও কিন্তু সামলাতে হবে। তো এই যে এতগুলো প্রেশার গভর্নমেন্ট এই মুহূর্তে নিচ্ছে, যেখানে একদিকে বলা হচ্ছে যে অর্থনৈতিক পরিস্থিতি ভঙ্গুর এবং অন্যদিকে যে বিষয়টি করা হচ্ছে যে অর্থনীতিতে এত বড় একটি বাজেট বরাদ্দ করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বলে ধারণা করা হচ্ছে, সর্বোচ্চ বলে বলা হচ্ছে। তো সেই জায়গা থেকে অর্থনীতির এই পরিস্থিতিতে যেখানে আপনার মূল্যস্ফীতি বাড়ছে, এখানে কমার কোনো অপশন দেখছেন না। তো এ নিয়ে কিন্তু আসলে অর্থনীতিবিদদের একটা মতামতের অমিল রয়েছে, বা তারা বলছে যে এই যে বাজেটটা বরাদ্দ করা হয়েছে 9,30,000 কোটি টাকা, এটি উচ্চ বিলাসী ছাড়া আসলে আর কিছু না। এখানে প্যানেলে যারা আছেন, আমার একটা প্রশ্ন এখানে আছে, কোন দেশের বাজেট কি এক বছর যেটা হয় পরের বছর যে বাজেট হয় তার থেকে কমে যায় বরাদ্দ? অর্থনীতি কি এটা বলে? অর্থনীতি এটা সাপোর্ট করে না। তার কারণ সরকারের খরচ বাড়ে, সরকার বাড়ে, বিভিন্ন কর্মসূচি বাড়ে। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে এখন যে হারে ইনফ্লেশন,
কতটুকু 10% ইনফ্লেশন আমি যতটুকু এখান থেকে বুঝি, তো একটা 10% ইনফ্লেশন যে দেশে থাকে সে দেশের বাজেট প্রণেতাদের যে বাজেট তৈরি করার সময় সরকারের যে বরাদ্দ থাকে, সরকার তো বাংলাদেশে একটা বড় খরচের জায়গা, সরকারের খরচ যেটা, তো সেইটা কমানোর জন্য যে উদ্যোগটা নেওয়া দরকার সেটা কি কখনো বাংলাদেশে নেওয়া হয়েছে? বাংলাদেশে কি এমন কোনো বাজেট কখনো হয়েছে যেটা আগের বছরের বাজেটের চাইতে কম? না না না, এটা কখনোই আসলে বাংলাদেশে করা হয়নি। কিন্তু বিগত 15 বছর বা 17 বছরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে অর্থনীতিবিদরা মনে করছেন বর্তমান পরিস্থিতি আসলে খুবই ভঙ্গুর একটা পরিস্থিতিতে রয়ে গেছে, যেখানে ইন্টারিম গভর্নমেন্টের সময় হামের টিকা আসলে কেনা হয়নি, যার জন্য এই মুহূর্তে কিন্তু আমরা জানি হামের সংক্রমণও অতিরিক্ত বেড়েছে। তো এই ধরনের ল্যাকিংস বা এই ধরনের সংকটময় সময় আসলে এইরকম একটা উদ্যোগ নেয়া, এটি আসলে অর্থনীতিবিদরা যারা আছেন তাদের মধ্যে একটা মতামতের অমিল রয়েছেন। কেউ বলছেন যে এটি আসলে ভালো কিছু নিয়ে আসবে, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ব্যাপারটি জরিপ করা হচ্ছে, অর্থনীতিবিদের মূল বার্তা যদি আমি বলি যে 2026-27 অর্থ বছরের বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও মানুষের উপর থেকে মূল্যস্ফীতির চাপ কমানো, কিন্তু প্রস্তাবিত কাঠামোর বাস্তব যে ক্ষমতা সেটি রাজনৈতিক প্রতিশ্রুতি বলে আসলে, এবং রাজনৈতিক যে প্রতিশ্রুতিটা ছিল শুরুর দিকে গভর্নমেন্টের, সেটিকে এস্টাবলিশ করার জন্য আসলে তারা কাজ করছেন বলে মনে করছেন। বাংলাদেশে গত কয়েক বছর ধরে আমরা এখানে বসে লক্ষ্য করছি সেটি হচ্ছে যে বাংলাদেশের সরকার অহরহ টাকা ছাপায়। এর এগেইনস্টে বাংলাদেশের রিজার্ভ কি পরিমাণ আছে, কিংবা বাংলাদেশের গোল্ড রিজার্ভ কিরকম আছে, সেটার এগেইনস্টে কোনো বিষয় বা বিবেচনা করা হয় না, শুধু টাকা ছাপিয়ে চলতে থাকে। তো এটাতে ইনফ্লেশন বাড়বেই। ইনফ্লেশনের মূল জিনিসটা হচ্ছে বাজারে অতিরিক্ত মানি সাপ্লাই। তো মানি সাপ্লাই যদি কমানো না যায়, ইনফ্লেশন কমাবে কিভাবে? কিন্তু যে সরকারের মূল কাজই হচ্ছে খালি টাকা ছাপিয়ে খরচ সামাল দেওয়া। তো আর তারপরে আরেকটা বিষয় যেটা খুব খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটি হচ্ছে যে বাংলাদেশের গভর্নমেন্ট যেভাবে টাকা দিয়ে বাজার থেকে ডলারগুলো কিনে নিচ্ছে, তার কারণ আপনার এই যে মার্কেট এক্সচেঞ্জ রেটটাকে স্থিতিশীল রাখার জন্য। কিন্তু এই এক্সচেঞ্জ রেট স্থিতিশীলতা কার স্বার্থে রাখা হচ্ছে? আমি তো এটা বুঝতে পারছি না। ইকোনমির যদি আমরা ইনফ্লেশন ডিফ্লেশনের কথা বলি, যদি একটা গভর্নমেন্টের লক্ষ্যই থাকে যে সাধারণ মানুষকে মুদ্রাস্ফীতির চাপ থেকে বাঁচাবো, তো সেই গভর্নমেন্ট অহরহ খরচ করছে টাকা চাপিয়ে, তা কেন হবে? সরকারের কিছু বরাদ্দ তো কমিয়ে ফেলতে হবে, সরকারের কিছু খরচ কমিয়ে ফেলতে হবে। সরকারের যদি আয় না থাকে তো ব্যয় করবে কোথা থেকে? এই সেম বিষয়টা কিন্তু যারা অর্থনীতিবিদ আছে বা যারা বিশেষজ্ঞ আছে তাদের একটি কি বলবো আলোচনার বিষয়বস্তু বর্তমানে আসলে এটা। কারণ অনেকেই বলছিল, ধারণা করছিল যে বিগতবার বাজেট যখন ছিল 7 লক্ষ কোটি টাকা, তো সেই সমপরিমাণও যদি রাখতো সেক্ষেত্রেও একটা ব্যাপার থাকতো। কিন্তু এখানে 2,35,000 কোটি টাকা অটোমেটিকলি ঋণে চলে যাচ্ছে তারা দেশি এবং বিদেশি খাতে। ঋণের জন্য তো একটা বড় অর্থ প্রত্যেক বছরই বাংলাদেশকে পে করতে হচ্ছে। এই বছর তার কয়েক গুণ বেশি হবে গত কয়েক বছরের আগের তুলনায়। কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশের গভর্নমেন্ট মানুষকে যদি স্বস্তি দিতে চায় ইনফ্লেশন মুদ্রাস্ফীতির চাপ থেকে, সেটার জন্য মনিটারি পলিসির যে মূল জিনিসটা সেটা তো গভর্নমেন্ট ফলো করছে না। না, এই জায়গায় একটা ঘাটতি আছে, আমরা যদি দেখি যে যখন হচ্ছে আমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করে দেখলাম, সেটা বাজার দর হোক, সেটা তেলের যে স্থান আছে বা অন্যান্য ক্ষেত্রে হোক, সব কিছুই আসলে দাম কিন্তু কমানো হচ্ছে না, মানে দামের লাগাম আসলে টেনে ধরা হচ্ছে না। নাজুল ভাই, আমি একটু এখানে হেল্প করি। আসলে একটা ব্যাপার হচ্ছে কি, ডক্টর নকিবুর রহমান কিছু বলতে চাচ্ছেন আপনাদের কথার মাঝখানে। আমি একটু একটা জায়গায় আপনাকে হেল্প করি। আমি একটা মিনিট শেষ করি। যে বাজেটটা আমরা যদি অর্থনীতির দিকে, ওভারঅল ম্যাক্রো ইকোনমির দিকে তাকাই, সো আমাদের আপনি যে কথাগুলো বলছেন এটা হলো ইট ডিলস উইথ মনিটারি পলিসি, মানি সাপ্লাই বাংলাদেশ ব্যাংক মূলত ডিল করে। আর বাজেট সরকার যেটা পেশ করবে এই বাজেট সেশনে, যেটা 7 জুন থেকে শুরু হবে, এটা হলো ইট হ্যাজ টু ডু উইথ ফিসক্যাল পলিসি, যে আপনার আমাদের ওভারঅল আউটপুট কতটুকু হবে, এই
প্রস্তাবনাটা ইট ইজ পার্ট অফ ফিসকাল পলিসি। সো নাজমুল ভাই যেটা বলছেন ইট ইজ ট্রু যে ডেফিনেটলি মানি সাপ্লাইয়ের উপরে ইনফ্লেশন ডিপেন্ড করে, এবং সাথে সাথে কনজামশনের উপরেও আপনার ফিসকাল পলিসিরও কিছু ইম্প্যাক্ট সরাসরি ইনফ্লেশনের উপরে থাকে। সো ম্যাক্রো ইকোনমিতে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো ফিলিপস কার্ভ, যেটাকে বেসিক্যালি বলা হয় যে ইম্পসিবল ট্রিনিটি, যে আপনি তিনটা জিনিসের উপরে কখনো একসাথে কন্ট্রোল করতে পারবেন না। যে কোনো একটার উপরে আপনার কন্ট্রোল যদি থাকে বাকি দুইটা হাতছাড়া হবে, কিংবা দুইটা কন্ট্রোল হলে তৃতীয়টা হাতছাড়া হবে। সেই জিনিসগুলো হলো যে ইনফ্লেশন নাম্বার 1, নাম্বার 2 হলো আনএমপ্লয়মেন্ট রেট, নাম্বার 3 হলো এক্সচেঞ্জ রেট। আপনি তিনটা একসাথে কন্ট্রোল করতে পারবেন না। আপনার যে কোনো দুইটাকে আপনি সর্বোচ্চ কন্ট্রোল করতে পারবেন, কিংবা একটাকে কন্ট্রোল করতে পারবেন, বাকি দুইটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। সো আমরা এই তিনটা সমস্যার মধ্যেই আছি। এবং আপনি নাজমুল ভাই যে কথাটা বললেন যে মানে আমাদের ঋণের যেই বোঝাটা, আপনি জাস্ট চিন্তা করেন যে যখন টাকার মূল্য ডলারের এগেনস্টে আমরা মানে 70 কিংবা 40-50 টাকাও দেখেছি যে $1 মূল্য। সো 40-50 টাকা ইউএস ডলারের এগেনস্টে যখন ছিল, সেই টাকার যেই লোন আমরা নিয়েছিলাম সেই ধরেন 90-এর দশকে, আজকে সেই লোনটা শোধ করতে হচ্ছে 122-123 টাকা পার ডলারে। এবং তার উপরে এই লোনগুলোর অনেকগুলাই নেওয়া হয়েছে খুব হাই ইন্টারেস্ট রেটে, যার কারণে আমাদের জিডিপির একটা সিগনিফিক্যান্ট অংশ, বড় অংশ আমাদেরকে এই ডেট সার্ভিসগুলো পে করতে খরচ হয়ে যায়। যার কারণে আমি মানে বিরোধী দলের রাজনীতির সমর্থক হওয়ার পরও আই হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পিপল হু আর প্রপোজিং দিস বাজেট, কারণ তাদের জন্য খুব কঠিন। আর তারপরে সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে নাজমুল ভাইয়ের সাথে আমি অ্যাগ্রি করি যে অপচয় রোধ করা, দুর্নীতি রোধ করা, এই জিনিসগুলোর উপরে যদি এমফেসাইজ আমরা না করি, তাহলে পরে আমরা দেখব যে ইনফ্লেশনও বাড়ছে, আমরা আনএমপ্লয়মেন্ট রেটও কমাতে পারবো না, এবং সাথে সাথে এক্সচেঞ্জ রেটের উপর এটার একটা প্রভাব পড়বে। নকিব ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা গভর্নমেন্টের ফিসকাল পলিসির একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হলো প্রায়োরিটিস। আপনি কোন প্রায়োরিটিতে টাকাগুলি খরচ করবেন। এখন গভর্নমেন্ট যদি ইটসেলফই একটা দেশের জন্য বোঝা হয়ে যায় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, দেন আপনি তো কমাতে পারবেন অন্য দিক থেকে। আর একটা এক্সাম্পল আমি যদি দেই, এই ক্ষেত্রে একই সমস্যা কিন্তু ভারত ফেস করছে। আমরা যে সমস্যাটা ফেস করছি বিগার স্কেলে ভারতও ফেস করছে। ভারত কিন্তু তার এক্সচেঞ্জ রেটের উপর রাশ টেনে ধরছে না। পাকিস্তানও দেখেন এক্সচেঞ্জ রেটের উপর রাশ টেনে ধরে, তারা ইনফ্লেশনটা চেক দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে খুব একটা সফল হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশের একটা বড় অ্যাডভান্টেজ যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যে এই যে বিদেশ থেকে যে প্রত্যেক বছর যে কয়েক বিলিয়ন ডলার যায়, এই টাকাগুলোকে, এই অর্থগুলোকে গভর্নমেন্ট খুব ম্যাটেরিয়ালাইজ করে ব্যবহার করতে পারছে বলে আমার মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো। কারণ এগুলি খুব আনপ্রোডাক্টিভ, এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের মতো কোনো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় না। এগুলি ব্যবহার করা হয় জমি জমার, একবারে এক বছর একজন কিনলো, আরেক বছর আরেকজন কিনলো, আরেক বছর আরেকজন কিনলো, এইভাবে। কিন্তু গভর্নমেন্টের ফিসকাল পলিসির যে মূল বিষয়টা থাকা উচিত, আমি ফিল করি, আমি যেটা মনে করি, যদিও আমি আপনাদের মতো অর্থনীতিবিদ না, অর্থনীতি আমার সাবজেক্ট ছিল যদিও, বাট আমি যেটা ফিল করি, একটা গভর্নমেন্টের মূল দায়িত্ব নাগরিকের জীবনের দুর্বিষহ দিনটা কমিয়ে আনতে ইনফ্লেশন চেক দেওয়া। ইনফ্লেশনটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি আমাদের মতো উন্নয়নশীল কিংবা উন্নয়ন হওয়ার পথে যে দেশগুলি আছে। কিন্তু আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট এই কাজটি খুব একটা করতে পারছে বলে আমার এখন মনে হয় না। আমার এই জায়গাটাতে একটু কথা বলা হচ্ছে না, ডক্টর নকিবুর রহমান, আপনি যেটা বলতে চাচ্ছিলেন। আমি মুর্তজা ভাই, জি প্লিজ। না, আমি তো অর্থনীতির মানুষ নই, আলোচনাটা শুনছিলাম। তো বাজেটকে কেন্দ্র করে যে আলোচনাটা হবে এটা খুবই প্রাসঙ্গিক আলোচনা। বাংলাদেশের মতো দেশে একটি বাজেট আসে এবং সাধারণ জনগণ তো অর্থনীতির কোনো কিছুই সে বুঝে না বা বুঝতে চান না। আমি আন্ডারএস্টিমেট করছি না, আমি সাধারণভাবে বলছি। তারা বাজেট যখন সামনে আসে তাদের ভেতরে একটা শঙ্কা থাকে যে জিনিসপত্রের দাম সম্ভবত আরেক দফা বাড়বে। বাজেট সাধারণ মানুষের কাছে এমন। তো স্বাভাবিকভাবেই যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাকে আমি উড়িয়েও দিচ্ছি না, বা সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি বলছি না যে এই কথাগুলো ঠিক নাই। কিন্তু যে আলোচনাটা এখানে করা দরকার, সবার যে আলোচনার অংশটুকু আমি যতটুকু পর্যন্ত শুনলাম, সব কথার পক্ষেই যুক্তি আছে,
যেমন এক্সচেঞ্জ রেট নিয়ে যে কথাটা বলা হচ্ছে, নাজমুল ভাই যে কথাটা বলছেন, এক্সচেঞ্জ রেট যদি বাজারের উপরে ছেড়ে দেয়া হতো, ডলারের দাম যদি 200 টাকা হয়ে যেত, তাহলেই বাংলাদেশের ইনফ্লেশন কমে যেত বা অন্যান্য সবকিছু একটা স্বস্তিদায়ক জায়গাতে থাকতো। এটা কিন্তু প্রমাণিত সত্য নয়। সুতরাং বাংলাদেশ যে ডলারের রেটটাকে একটা জায়গায় রাখতে চেয়েছে এবং আইএমএফ এর সঙ্গে এক প্রকারের যুদ্ধ করেই বাংলাদেশ এই জায়গাটাতে ডলারের রেটটা একরকম এক জায়গাতে রাখার একটা চেষ্টা করেছে। এর খুব বেশি নেতিবাচক প্রভাব আছে এইটা আমার কাছে মনে হয় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে বাজেট নিয়ে যে আলোচনাটা হচ্ছে, ইন্টারেস্ট রেট থেকে শুরু করে অন্য যে আলোচনাটা হচ্ছে, আমাদের একটা টাকা ছাপানোর কথা বলা হচ্ছে, সাপ্লাই দেওয়ার কথা বলা হচ্ছে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে একমাত্র দেশ, বহু দেশের টাকা পাচার হয়, কিন্তু বাংলাদেশে গত 16 বছরে, এই ফ্যাসিস্ট রেজিমে গত 16 বছরে যে প্রক্রিয়াতে বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এইটা আমি বলছি না যে পৃথিবীর আর কোনো দেশে হয় নাই, আমার জানা মতে, আমি হয়তো জানি না, হয়ে থাকতে পারে, কিন্তু এই প্রক্রিয়াতে লুটপাট বাংলাদেশের আর্থিক খাত, আমি ঠিক জানি না যে পৃথিবীর আর কয়টি দেশে হয়েছে। এস আলম একা 8-9টি ব্যাংকের মালিকানা দেয়া হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকটা যখন কি বলবো মাফিয়া চক্রের মতো করে যখন ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়া হয়েছে, সেই এস আলম ব্যাংককেও তারা রুগ্ন বানিয়ে দিল। 8 থেকে 9টি ব্যাংক লুট করে টাকা দেশের বাইরে পাচার করলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে। রাতারাতি একজন মানুষকে সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করিয়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব তারা যাতে পায় সেই ব্যবস্থা করে দিল। কি পরিমাণ টাকা! শুধুমাত্র সাইপ্রাসে একটি দেশে 8 বিলিয়ন ইউরো সম্পদ আটক করলো। তাদের ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে তাদের বিনিয়োগ আছে বিপুল টাকা, সিঙ্গাপুরে তাদের বিনিয়োগ আছে। বিনিয়োগ তো বলা ঠিক না, বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গিয়ে সেখানে জিনিসপত্র কিনেছে। অর্থাৎ এই রকম একটা অর্থনীতি যখন বর্তমান সরকার পেয়েছে, সেই বর্তমান সরকারেরও এক ধরনের হাবুডুবু খাওয়ার মতো অবস্থাতেই আছে। সেখানে সরকারের জায়গা থেকে একটা চেষ্টা আছে সাধারণ মানুষের জন্য একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার, এবং ইতিমধ্যেই সরকার কিন্তু প্রধানমন্ত্রী সহ সরকার কিন্তু একটা বিষয় মানুষের কাছে পরিষ্কার করার একটা চেষ্টা করছে বা মেসেজটা দেওয়ার চেষ্টা করছে যে অপচয় করা যাবে না। ওই যে দেখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক দল আসতে চেয়েছিল ফ্লোরিডায় যে মশা মারা শিখবে, প্রধানমন্ত্রী কিন্তু সেটাকে বাতিল করে দিয়েছেন। আপনি যদি তার আগের চিন্তা করেন, আগের সরকারের সময়কালে চিন্তা করেন, মশা মারা দেখতে, লিফট কিনতে, রুটি বানাতে, খিচুড়ি রান্না করতে এহেন অপকর্ম নাই যা ওই সময়কালে ঘটে নাই, কোটি কোটি টাকা খরচ করে। তো এখন যেহেতু মাত্র নতুন একটি সরকার, তো সেই নতুন সরকারটি একটা চেষ্টা করছে, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমরা অপচয় করব না, আমরা দুর্নীতি করব না, আমরা দুর্নীতি রোধ করব, আমরা দেশের মানুষের জন্য একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করব। আমার মনে হয় বর্তমান সরকারকে আরেকটা সময় দিতে হবে মূল্যায়ন করার জন্য। আমি যদি একটু অ্যাড করি, সরি বলেন। একটু মুর্তজা ভাই খুব সুন্দর করে বলেছেন যে অপচয় রোধ করাটা একটা বড় বিষয়। কারণ আমরা যদি জিডিপির এক্সপেন্ডিচারের 4টা ভাগ দেখি, যে আপনি যদি আপনার যদি গ্রোথটা আপনার অবজেক্টিভ হয়, তখন বেসিক্যালি আপনার এক্সপেন্ডিচার বাড়াতে হবে। সো এক্সপেন্ডিচারের সবচেয়ে বড় খাতটা হলো কনজাম্পশন, তারপরে দ্বিতীয় বড় খাতটাই কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তারপরে হলো আপনার ইনভেস্টমেন্ট, এবং তারপরে হলো নেট এক্সপোর্ট। সো গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে যেটা হয় বাংলাদেশে ইতিপূর্বে, যার একটা নমুনা গোলাম মুর্তজা ভাই খুব সুন্দর করে বললেন যে মানে খরচ দেখানো হয় 10 টাকা, কিন্তু আসলে ইকোনমিতে যোগ হচ্ছে 1 টাকা, বাকি 9 টাকা পাচার হচ্ছে বাইরে। সো আমরা এই সরকারকে ডেফিনেটলি মানে আমরা ডেফিনেটলি কনগ্রাচুলেট করতে চাই যে এই খরচ কমানোর দিকে আমাদের জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এমফেসিস করছেন, যেটার একটা নমুনা আমরা দেখলাম যে চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র ফ্লোরিডাতে আসতে চেয়েছিলেন মশা মারা শিখতে, তো এটাকে নাকচ করে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে বাংলাদেশের ডোবার পাশে দাঁড়ালেই মশা মারা শেখা যাবে। অ্যাট দ্য সেম টাইম যে এস আলমের লুটপাটের গল্প আমরা মানে যুগ যুগ ধরে হয়তো এটা মানে মানুষের কাছে চালু থাকবে যে আলাদিনের চেরাগ, মানে কোয়ের তেলে কই ভাজার মতো। আজকে আমরা দেখলাম যে 72টা ফিকটিশিয়াস কোম্পানি তৈরি করেছিল এস আলম, যারা ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েই এই লোনের টাকা ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিল, কিনা মালিক হয়ে গিয়েছিল 82%-এর। সেই এস আলমকে আবার
ইসলামী ব্যাংকের মালিকানা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটা প্রচেষ্টা কিন্তু আমরা দেখছি। এটা খুবই উদ্বেগজনক। আমরা এসসালমের একজন কি বলা যায় কর্মচারী বলতে পারি, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হয়েছে, এবং তার আরেকজন পরিচিত ব্যক্তি খোরশেদ আলম, যিনি ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, এবং তার পরিবার ঋণখেলাপি। একজন ঋণখেলাপি ব্যক্তি, তার স্ত্রী ঋণখেলাপি, আজকে স্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু সেই খুরশেদ আলম সাহেবকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সো এই যে বিষয়গুলা, মানে সরকারের কিছু কাজ ভালো হচ্ছে, ডেফিনেটলি এটাকে আমরা কংগ্রাচুলেট করব, কিন্তু সাথে সাথে মানে বিরোধী দলকে দমন করার নামে বাংলাদেশের অর্থনীতিকে আবার এই মাফিয়াদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, এই জিনিসগুলা খুবই উদ্বেগজনক। আমি আশা করব যে বাংলাদেশ সরকার রাজনৈতিক বিবেচনার দিকে না গিয়ে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে পুনরুদ্ধার করা যায় এজন্য সবার সহযোগিতা নিয়ে কাজ করবে, এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাদের। যা আলোচনা শুরু হয়েছিল যেভাবে এবং চলমান যতটুকু আলোচনা হয়েছে, খুবই গঠনমূলক আলোচনা হলো। আমি একটু গোলাম মর্তুজা ভাইয়ের দিকে যাব, তারপর আবার ডক্টর নকিবুর রহমান আপনার কাছে আসবো। গোলাম মর্তুজা ভাই, আজ বাংলাদেশের জন্য গর্বের দিন। আমরা 40 বছর পর ডক্টর খলিলুর রহমান যে অবস্থায় এসেছেন, নিঃসন্দেহে এটা অনেক বড় ধরনের একটা অর্জন। এই অর্জন নিয়ে কিছু বলবেন কিনা? তো আমরা সবাই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের যে কোনো অর্জন আমাদেরকে খুব গর্বিত করে, সেটা বাংলাদেশের দলমত নির্বিশেষে যে কোনো মানুষের জন্যই, মানুষের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবার কথা। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া এটা অত্যন্ত সম্মানজনক একটি বিষয়, আর বর্তমান সময়ে এসে এটা আরো বেশি সম্মানজনক বিষয় আমার কাছে মনে হয়। এটার কারণটি হচ্ছে বাংলাদেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে এই ফ্যাসিস্ট রেজিম 16 বছর বাংলাদেশকে তো একেবারে পুরো দুটি ভাগে ভাগ করে গেছে। তাদের অপরাধ, অন্যায়, অপকর্ম ইত্যাদি ইত্যাদি করে, এবং বিদেশের কিছু দেশের সঙ্গে তাদের, যে সমস্ত দেশে তারা টাকা পয়সা পাচার করতে পেরেছে, অল্প কিছু দেশের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক থাকলেও পৃথিবীর অধিকাংশ দেশের সঙ্গেই তাদের সুসম্পর্ক থাকেনি। তো সেরকম একটা দেশে, সেরকম একটা অবস্থায় যখন তাদের পতন ঘটেছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, পালিয়ে যাওয়ার পরে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছে যে বাংলাদেশের, পৃথিবীতে কোনো দেশ বাংলাদেশের বর্তমান সরকারকে পছন্দ করছে না। অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু হয়েছিল যে তারা অনির্বাচিত সরকার, পৃথিবীর কোনো দেশে তাদের গ্রহণযোগ্যতা নাই, মানুষ তাদেরকে গুরুত্ব দেন ইত্যাদি ইত্যাদি। বর্তমান সরকার একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান, বিএনপি দেশ পরিচালনা করছেন। তো সেরকম সেই সরকারকে নিয়েও দেশে বিদেশে নানা রকমের প্রশ্ন তোলার সুযোগ হয়েছে। তো সেরকম একটা জায়গাতে বাংলাদেশ যখন এই জায়গাটিতে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়, তখন বাংলাদেশের হাতে অনেক কম সময় ছিল। সাইপ্রাস অনেক আগের থেকে প্রার্থী ঘোষণা করে তারা এই জায়গাটিতে ক্যাম্পেইন করছিলেন, প্রচারণা চালাচ্ছিলেন। আর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও নানাবিধ জটিলতার কারণে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি খুবই টালমাটাল অবস্থায় ছিল। নির্বাচিত সরকার আসার পরেও সিদ্ধান্ত নিতে অন্যান্য আরো অনেক প্রতিকূলতার কারণে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। অর্থাৎ বাংলাদেশ অত্যন্ত অল্প সময় আগে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে, এবং বাংলাদেশ এই জায়গাটিতে প্রচারণায় সম্পৃক্ত হচ্ছে। এবং বাংলাদেশের জন্য ভালো যে বিষয়টি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত সরকার, এই দুটি সরকারেরই পৃথিবীতে একটা গ্রহণযোগ্যতা ছিল, ব্যক্তির গ্রহণযোগ্যতা ছিল, দলের গ্রহণযোগ্যতা ছিল, প্রধান উপদেষ্টার গ্রহণযোগ্যতা ছিল, বর্তমান প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা আছে। সেই কারণে আমাদের ছোট দেশ, বড় দেশ, বহু দেশ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে, এবং এই জায়গাটিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করেছেন, অন্যান্য মন্ত্রণালয় তাদের মতো কাজ করেছেন, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস কাজ করেছে, জাতিসংঘের বাংলাদেশের যে পার্মানেন্ট মিশন তারা কাজ করেছে, নিউ ইয়র্ক কনসুলেট কাজ করেছে, ব্যক্তি এবং ইনস্টিটিউশনগতভাবে কাজ করা হয়েছে, মানুষের কাছে যাওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী যিনি এখন নির্বাচিত হলেন, তিনি এর মধ্যে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন। তার অন্যান্য কাজের মাঝে
তিনি এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছেন, অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন, সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। অর্থাৎ সম্মিলিত একটি এফোর্ট দেওয়ার কারণে বাংলাদেশ সাইপ্রাসের তুলনায় অনেক দেরিতে অংশ নিলেও, প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিলেও বাংলাদেশ এখানে একটা সম্মানজনকভাবে বিজয় অর্জন করেছে, এবং এটা বাংলাদেশের জন্য গুণগত জায়গাতে, সুনামগত জায়গাতে এই জায়গাটিতে একটা বড় অর্জন। এবং এখানে আমি জানি না এটা ওইভাবে বলা ঠিক কিনা, তো আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে তাদের একটা সমর্থন ছিল। তিনটি বড় শক্তি বাংলাদেশের পক্ষে সমর্থন রেখেছিল, যেটা পরস্পর আবার তারা প্রতিদ্বন্দ্বী। আপনি যদি রাশিয়ার কথা বলেন, চীনের কথা বলেন, যুক্তরাষ্ট্রের কথা বলেন, এই তিনটি দেশেরই বাংলাদেশ সমর্থন পেয়েছে তার কূটনৈতিক দক্ষতা কাজে লাগিয়ে। সবকিছু মিলিয়ে ডক্টর খলিলুর রহমান আজকে যখন নির্বাচিত হলেন, ব্যক্তিগতভাবে আমি ডেফিনেটলি খুশি হয়েছি, বাংলাদেশের সব মানুষ খুশি হয়েছে। প্রবাসে যে বাংলাদেশের মানুষ আছে, আপনারা আছেন, নিশ্চয়ই আপনাদের সবার কাছে এটা অত্যন্ত গর্বের, অত্যন্ত গৌরবের। এটা এই 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 ব্যাপারটাতে আসলে আমাদের সবার, বিশেষ করে প্রবাসে যারা আছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে আপনারা যারা বসবাস করছেন, তাদের কাছে তো অত্যন্ত গর্বের। ধন্যবাদ আপনাকে। আমরাও এই গর্ব যেন সামনে আরও ধারাবাহিকভাবে আমরা ডক্টর খলিলুর রহমানের সাফল্যকে আমরা দেখতে চাই। এই জায়গাতে থেকেও উনি বাংলাদেশকে তুলে ধরবেন, আমাদেরকে তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। আমি এবার ডক্টর নকিবুর আপনার কাছে যেতে চাই যে ট্রাম্প প্রশাসন $1.8 বিলিয়ন তহবিলের পরিকল্পনা যে বাতিল করলো, এ বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? জি, অনেক ধন্যবাদ আরিফ ভাই। শুরুতেই আমি ডক্টর খলিলুর রহমান ভাইকে অভিনন্দন জানাতে চাই। আমি মুর্তজা ভাই যেটা বললেন, আই ইকো দ্য সেম থিং, যে আজকে সত্যিকার অর্থে আমরা গর্বিত। দলমত নির্বিশেষে আমরা সবাই এই অ্যাচিভমেন্টে, ডক্টর খলিলুর রহমান ভাইয়ের এই অ্যাচিভমেন্টে আমরা সবাই খুবই খুশি। জাস্ট একটু চিন্তা করেন যে এই আর কিছুদিন পরে যখন জাতিসংঘের সাধারণ অধিবেশন হবে, তখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিবর্গ তারা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিবেন, তাদের বক্তব্যে তারা খলিলুর রহমান সাহেবকে অ্যাড্রেস করবেন মিস্টার প্রেসিডেন্ট বলে। এটা কিন্তু আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয়। শেষবার আমরা হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবকে এই আসন অলঙ্কৃত করতে দেখেছিলাম, প্রায় 40 বছর পরে আবার আমরা সেই সম্মানটা পেলাম, এবং 99টা দেশ খলিলুর রহমান সাহেবকে সমর্থন করেছে। এটা কিন্তু একটা বিরাট বিষয়। সো এই জন্য মানে হার্টফেল্ট কংগ্রাচুলেশন টু দ্য টিম। আমাদের মুর্তজা ভাইরাও বাংলাদেশ এমবেসির পক্ষ থেকে অবিরাম চেষ্টা করেছেন অন্যান্য দেশের এমবেসি এবং গভর্নমেন্টকে রিচ আউট করতে। সো আমি তাদের টিমকেও কংগ্রাচুলেট করতে চাই। ওয়েল ডিজার্ভড উইন। 99টা দেশের সমর্থন পাওয়া এটা কম বিষয় না, ডেফিনেটলি এ ডে টু সেলিব্রেট। সো আপনি যে প্রশ্ন করেছেন, যে কিছুদিন আগে আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প একটা প্রপোজাল করেছিলেন প্রায় $1.8 বিলিয়ন এন্টাই ওয়েপেনাইজেশন ফান্ড বলে একটা ফান্ড তিনি চেয়েছিলেন। যে ফান্ডটাকে তিনি চাচ্ছিলেন যে যাদেরকে বিগত দিনে সরকার জাস্টিস ডিপার্টমেন্টকে ওয়েপেনাইজ করে বিরোধী মতকে দমন করেছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কিন্তু মূল বিষয় হলো যে এর মাধ্যমে ট্রাম্প তার পরিবারের বিরুদ্ধে যেই মামলাগুলো হয়েছিল, সেই মামলাগুলোকে একটা এক্সঅনারেশন চাচ্ছিলেন, যে ভবিষ্যতেও তার পরিবারকে যেন ইনভেস্টিগেট না করে আইআরএস। তারপরে জানুয়ারি 6-এ যে ইনসারেকশন হয়েছিল, সেই ইনসারেকশনে যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ফান্ড, এই প্রপোজালটা তিনি করেছিলেন। এবং এখানে কয়েকটা মেজর প্রবলেম ছিল। সেটা হলো যে কংগ্রেস নর্মালি যে কোনো বাজেট অ্যালোকেট করে, কিন্তু কংগ্রেস এটার হিসাবও নেয় যে বাজেটটা কিভাবে খরচ হলো। সো এই প্রপোজাল, এই ওয়েপেনাইজেশন ফান্ডের মধ্যে এটাকে এমনভাবে এটাকে প্রপোজ করা হয়েছে যে একটা কমিটি, 5 জনের একটা কমিটি এটা ডিসাইড করবেন, এবং কমিটি নমিনেট করবেন প্রেসিডেন্ট, এবং এই কমিটি সংসদের কাছে, কংগ্রেসের কাছে কোনো রকম জবাব দিয়ে করতে পারবে না। তো এটা একেবারে আমেরিকার যেই সেপারেশন অফ পাওয়ার আছে সেটাকে আন্ডার এস্টিমেট করছিল। কংগ্রেসের যেই অথরিটি আছে ফেডারেল স্পেন্ডিং মনিটর করার, তাকে এটা আন্ডার এস্টিমেট করছিল। এবং ডিওজের সেটেলমেন্ট এক্সিকিউটিভ অথরিটির উপরে কতটা এক্সটেন্ড করবে,
এই বিষয়টা নিয়েও ডিবেট হচ্ছিল। এই জন্য আমরা দেখেছি যে জিওপির যারা সেনেটর তারা প্রকাশ্যে বলেছেন যে এই প্রপোজালে তারা সমর্থন করবেন না। এর মধ্যে টম টিলিস তিনি পাবলিকলি বলেছেন দিস ইজ পে আউট পট ফর পাঙ্ক। তারপরে মেজরিটি লিডার জন টুন তিনিও বলেছিলেন, রিপাবলিকান পার্টির যিনি দলনেতা, তিনি বলেছেন যে হি ইজ নট এ বিগ ফ্যান অফ দিস বিল। এছাড়াও অন্য অন্য জিওপি যারা সেনেটর আছেন তারা বলেছেন যে তারা এটাকে সমর্থন করবেন না। সো এটা নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে জিওপির একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছিল। আজকে ফাইনালি মনে হচ্ছে যে আজকে যেটা মনে হলো যে অফিসিয়ালি এই বিলটাকে উইথড্র করে নিচ্ছে হোয়াইট হাউস। সো আই থিঙ্ক ইটস এ গুড নিউজ ফর আমেরিকা যে এই ধরনের মানে কি বলা যায় যে পে ফর প্লে টাইপের বিল, এটাকে ডোনাল্ড ট্রাম্প অন্য অন্য বিলের সাথে পাশ করে নিতে চেয়েছিলেন, যে এটা এক্সক্লুড করা, এটা ইটস এ গুড নিউজ। এবং রিপাবলিকান পার্টির মধ্যে যে গৃহদাহ শুরু হয়েছিল সেটা থেকে বের হয়ে আসার একটা ভালো সুযোগ তৈরি হলো মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আলোচনাটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যেতে চাই। নিউ জার্সিতে ইব্রাহিম চৌধুরী খোকন ভাই থাকেন। ইব্রাহিম চৌধুরী খোকন ভাই সবসময় যে কোনো সিচুয়েশনকে প্রাণবন্ত করে তোলেন। আপনার কাছে আমি জানি যে অনেক তথ্যই আছে। তো এখন নিউ জার্সিতে তো ভোট গ্রহণ শেষ, 6টি রাজ্যে প্রাথমিক নির্বাচন তো অলরেডি চলাকালীন সময়। এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনাদের কাছে? আমার আরেকটা প্রোগ্রাম আছে, কারণ আমাকে একটু বের হয়ে যেতে হবে। যদি কিছু মনে না করেন, সবার কাছে দুঃখ প্রকাশ করে আমি একটু বের হয়ে যেতে চাই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। জি ধন্যবাদ আপনাকে। আপনি অনেক ব্যস্ত। সরকারি কাজ করব, শুধু একটা লাইন বলে ফেলি যে 86 সালে যখন হুমায়ুন রশিদ সাহেব জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব হন, তখন তিনি এরশাদ সাহেবের দল করতেন। এর কয়েকদিন আগেই আমরা তার বাড়ি ঘরে হামলা করেছি। তারপরেও যখন তিনি প্রেসিডেন্ট হলেন, আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে তাকে অভিনন্দন জানিয়েছিলাম, এবং তিনিও ক্রস দ্য আইল সাংবাদিক এবং কিছু লোকজনকে নিয়ে পরে জাতিসংঘ অধিবেশনে যোগদান করেছিলেন। তো আজকেও দলমত নির্বিশেষে সমস্ত বাংলাদেশি মানুষ এক। ইট ইজ এ প্রাউড মোমেন্ট। বাংলাদেশের নাম উচ্চারিত হবে, এবং আমরা ডক্টর খালিলকে এবং যেহেতু এই সরকারের সময় হয়েছে, এই সরকারকে অভিনন্দন জানাতে চাই। এটা আমাদের বাংলাদেশের গৌরবের বিষয়। আমরা মরসুদ ভাইকে ছেড়ে দেই একজন সরকারের প্রতিনিধির সামনে, মানে আমরা তাদের সমালোচনা করি, একটা প্রশংসার একটা সুযোগ যখন পাইলাম, এটা একটু বলে ফেললাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই সহ আপনাদের সবাইকে। আমি একটু বের হয়ে যাচ্ছি। জি ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এখন আমি এই নিউ জার্সির খবর বলার আগে বলি যে বাজেটের বিষয়ে আমার এখানে এক লাইন বলার আছে। শুনেন, বাজেটের কথা শুনলে আমার মিছিল করতে ইচ্ছা করে। আমরা আজকে যখন বিএনপি বাজেট দীর্ঘদিন পরে করতেছে, আমাদের যৌবনের সময় সাইফুর রহমান সাহেব বাজেট পেশ করতেন, এবং আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে সাইফুর রহমান সাহেবের নাম একজন দক্ষ অর্থনীতিবিদ এবং দক্ষ মন্ত্রী হিসাবে তিনি অনেক কিছু নতুন ভাবে বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন, এমনকি ব্যাট। এবং যখনই এইসব বাজেট টাজেট হইতো, আমরা দিন কয়েক আগে একটা ব্যানার লিখে রাখতাম যে এই মানুষ মারার এই বাজেটের বিরুদ্ধে আমরা, যাতে বাজেটের দিনেই, আগে তো আর এত দ্রুত ব্যানার ট্যানার লেখা যেত না, আমরা আগের দিনই যে এই মানুষ মারার বাজেট চাই না, গণবিরোধী বাজেট চাই না, এটা একটা ব্যানার লেখে এদিনই মিছিল বাই করতাম। তো কিন্তু এগুলো দিন চেঞ্জ হয়েছে। আমাদের যে সংবাদকর্মী তিনি খুব চমৎকার ভাবে বাজেটের ওয়েট বিষয়টাই বেচারা তুলে ধরেছেন। আমি মনে করি যে আমরা যে বুকবাদী অর্থনীতির ফাপড়ে পড়েছি, আমাদের প্রত্যাশা অনেক বর্তমান সরকারের কাছে, কিন্তু সরকারের কাছে ডক্টর নাকিবুর রহমান এই জিনিসটা পয়েন্ট আউট করেছেন, সরকারের কাছে ক্ষমতায় থাকাটাই আমাদের, সরকারের কাছে আমাদের চাওয়া অনেক, আমরা এই উন্নয়ন চাই, এটা চাই, ওইটা চাই, সরকারটা দিবে কোত্থেকে? সরকার রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার জন্য যে বাজেট তার প্রণয়ন করা দরকার, তারা সেটাই প্রণয়ন করবে। এই বাজেটের মাধ্যমে গরিব মানুষের, এই বাজেটের মাধ্যমে দেশের অর্থনীতি কতটা সমৃদ্ধ হবে সেটা পরের প্রশ্ন। সরকারের কাছে এখন প্রায়োরিটি হচ্ছে তারা কোন ফর্মুলা দিয়ে, কোন কথা বললে সরকার ক্ষমতায় থাকতে পারে, কোন ব্রিজের জন্য তারা বরাদ্দ দেখাবে, এইসব নানান বিষয়ে, উন্নয়নের বিষয়ে তারা পারুক না পারুক বলতে হবে। তারপরে টাকা কোত্থেকে আসবে, সে গৌরী সেন না কোন সেন, এটা পরে দেখা যাবে। তো আমরা এই পরের ঘি দিয়ে পরোটা ভাজি করে অনেকদিনই খাচ্ছি, এইবার আরেকবার খাবো। তো এটা এবং এতে দেশের কি হবে, এটা আগামী দিনের রাজনীতি, আগামী দিনের সমাজ, আগামী দিনের দেশই সেটা বলবে। এখন আসি নিউ জার্সির ব্যাপারে।
আপনি বলছেন আমেরিকার রাজনীতিতে আজকের যে 6টি রাজ্যে আপনার প্রাইমারি নির্বাচন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাইমারি নির্বাচনের মধ্য দিয়ে ডেমোক্রেটিক দলের বা রিপাবলিকান দলের কারা আগামী নভেম্বরের নির্বাচনে যে মূল জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে মানে আপনারা টাইম টেলিভিশনে বসে মানে অনেকেই দীর্ঘ প্রস্তুতি নিয়ে প্রায় বলতে থাকেন যে ওই হেরে যাবে, মানে রুজি একবার হারে আপনাদের হাতে। যাই হোক, এই হারাটা এবং জয়টা নির্ধারিত হবে নভেম্বরে। সেই নভেম্বরে যাওয়া গিয়ে কে কোন জায়গায় মানে নির্বাচনে জিতবেন, কোন প্রার্থী, এটা নির্ধারিত হবে অনেকটাই এই আজকের নির্বাচনের মধ্য দিয়ে। আজকের ফলাফল আমরা এখনো জানি না। আমরা জানি যে নিউ ইয়র্ক, নিউ জার্সি বা মার্কিন সিনেটের এখন খুবই প্রভাবশালী সদস্য কোডি বুকার, আমার বাড়ির পাশেই। তো উনি তো আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এখানে টিম কেইন নামে একজন রিপাবলিকান আছেন, তিনি দীর্ঘদিন থেকে অনুপস্থিত, যদিও বিভিন্ন কার্যক্রমে অনুপস্থিত থাকার সত্ত্বেও রিপাবলিকান দলের মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সমর্থন করেছেন। নির্বাচনের ফলাফল এখন আমি জানি না, হয়তো আর ঘন্টাখানেকের পরে আসা যাবে। এবং এখানে একজন মুসলমান ডাক্তার, তিনি মানে আমি যে ইনফ্যাক্ট কংগ্রেসুয়াল 12 ডিস্ট্রিক্ট সেখানে দাঁড়িয়েছেন, সেখানে মুসলমানদের বিভিন্ন অভিবাসী গোষ্ঠী, তাদের মধ্যে প্রচুর উৎসাহ দেখা গেছে। যদিও জনমত জরিপে দেখা গেছে তার অবস্থান তৃতীয়, কিন্তু আজকে আমি নির্বাচনের দিনের যে হাব ভাব দেখলাম, আমি কয়েকটা সেন্টারে ঘোরাঘুরি করলাম, সেখানে প্রাইমারিতে ডেমোক্রেট প্রাইমারিতে তেমন লোক নাই, কিন্তু প্রতিটা প্রাইমারিতে আমি দেখলাম যে একটা মুসলিম ভোটার যারা বা ব্রাউন ভোটার, মানে আমি তো আর পোশাক আশাক দেখে মুসলিম চিনার কোনো উপায় নাই, কিন্তু দেখা গেল যে 5-7 জনের ভিড় আছে সর্বত্রই এই বাদামি চামড়ার লোকজন। তো নির্বাচনের ফলাফল যদি ওই ডাক্তার সাহেবের পক্ষে যায়, অবাক হবো না। এটার জন্য আমি হয়তো আরো ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। মানে এটাই। কিন্তু আজকের ফলাফলের মধ্য দিয়ে আগামী মধ্যবর্তী নির্বাচনের যে নভেম্বরে কি হবে তার একটা আলামত আমরা কালকের মধ্যেই পাবো, এবং এটা নিয়ে কথাবার্তার অনেকেরই সুর পাল্টে যাবে দেখবেন আগামীকাল থেকে। জি ডক্টর নকিবুর রহমান, আপনার একটু যদি যোগ করতে পারি, জি, মক্কার মানুষ হজ পায় না শুনছি, কিন্তু মক্কার মানুষ হজের খবর পায় না দেখলাম। ইব্রাহিম চৌধুরী ভাইয়ের বাড়ির পাশের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। উনি যেখানে থাকেন এটা হলো বেসিক্যালি প্লেইনফিল্ড এরিয়া, নিউ জার্সির 12 ডিস্ট্রিক্ট, এবং এখানের যিনি ইনকাম্বেন্ট কংগ্রেসম্যান বনি কোলম্যান, তিনি রিটায়ার করছেন। প্রায় পাঁচবার তিনি কংগ্রেসম্যান ছিলেন। তিনি রিটায়ার করার পরে এটা একটা ওপেন সিট, তো এখানে প্রায় 12 জন ব্যক্তি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ডেমোক্রেটিক পার্টির, এবং এটা হেভিলি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট। ওখানে সম্ভবত ইব্রাহিম ভাই একাই রিপাবলিকান পার্টির সমর্থক। বাদ বাকি এখানে প্রাইমারিতে যিনি জিতবেন তিনি কংগ্রেসম্যান হয়ে যাবেন সম্ভবত। তো এখানে যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেখানে ইজিপশিয়ান বংশোদ্ভূত একজন মার্কিন সামরিক বাহিনীর একজন সার্জন, ডক্টর আদম হ্যামাওয়ে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তিনি নির্বাচিত হয়ে গিয়েছেন। অলরেডি 76% ভোট রেজাল্ট চলে এসেছে, এবং সেই রেজাল্ট অনুযায়ী তিনি 16,027 ভোট পেয়ে 27.1% ভোট পেয়ে তিনি অলরেডি নির্বাচিত হয়ে গিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলো ব্র্যাড কোহেন, তিনি 10,120 ভোট পেয়েছেন এখনো পর্যন্ত, যেটা 17.1%। আমি এই ফলাফলটা না জেনেও যা বলছিলাম এটার কাছাকাছি, মানে আমার অবজারভেশনটা তাইলে ঠিক আছে। হ্যাঁ। সো এবং অ্যাডাম হ্যামাওয়ে সম্ভবত প্রথম ইজিপশিয়ান বংশোদ্ভূত কংগ্রেসম্যান, যদি তিনি ইলেক্টেড হন নভেম্বরে, ইজিপশিয়ান বংশোদ্ভূত প্রথম কংগ্রেসম্যান হিসেবে তিনি নির্বাচিত হবেন। এবং তার ব্যাপারে বিভিন্ন রকম প্রোপাগান্ডা হচ্ছিল যে তিনি 95 সালে, ওই যে আপনাদের মনে আছে যে শেখ আব্দুল রহমান, তার ব্যাপারে তার টেস্টিমনি নিয়ে কিছু ধোঁয়াশা তৈরি করা হয়েছিল, যেটা হয় যে মুসলিম যে কোনো ক্যান্ডিডেটকেই টেরোরিস্ট হিসাবে, টেরোরিস্ট সিম্প্যাথাইজার হিসাবে মানে ট্যাগ লাগানোর যেই আমরা দেখছি প্রয়াস, এটা শুধু মার্কিন নির্বাচনে না, আমরা বাংলাদেশেও আমরা দেখি এই ধরনের প্রয়াস, যে ট্যাগের রাজনীতি। সো এই ট্যাগের রাজনীতিকে তিনি মানে কি বলা যায় যে পদদলিত করে প্রাইমারিতে জিতেছেন। এটা আরব আমেরিকানদের জন্য, মুসলিম আমেরিকানদের জন্য
এটা ডেফিনেটলি আজকে খুব ডেফিনেটলি গর্ব করার মতো আর একটা দিন। আর সাথে সাথে নিউ জার্সিতে আর একটা খুব সিগনিফিক্যান্ট ফাইট ছিল, যেটার কথাও ইব্রাহিম ভাই বলেছেন। টম কিন, তিনি রিপাবলিকান কংগ্রেসম্যান একটা সুইং ডিস্ট্রিক্টে, এবং তিনি মানে তাকে খুঁজে পাওয়া যায় না। তো তার আসনে ডেমোক্রেটিক পার্টি থেকে রেবেকা বেনেট অলরেডি তিনি প্রাইমারি জিতেছেন, এবং রেবেকা বেনেটের এই আসনটি, ডিস্ট্রিক্ট 7 আসনটি ফ্লিপ করার সম্ভাবনা রয়েছে। সো এটাও এখানে প্রায় তিনি 21,000 ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন। সো এই দুইটা নিউ জার্সির মূলত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ছিল। আর বাদ বাকি জায়গায় কোরি বুকার আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছেন। এবং এর বাইরে দেখার মতো, ফলো করার মতো রেস হলো আজকে আইওয়াতে জনি আর্নেস্ট, যিনি রিপাবলিকান সেনেটর, তিনি রিটায়ার করছেন। তো তার ওখানে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুইজনই নতুন ক্যান্ডিডেট হবেন। তো তারা দুজনই চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত রিপাবলিকান ক্যান্ডিডেটের ব্যাপারে তেমন কোনো আমরা ফলাফল এখনো দেখছি না। কিন্তু ডেমোক্রেটিক ক্যান্ডিডেট আমরা দেখছি সিনেটে। ডেমোক্রেটিক যিনি প্রাইমারিতে জিতেছেন, তিনি হলেন ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট জশ টিউরেক। তিনি উইন করেছেন 57,396, 63% ভোট পেয়ে। এবং রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেট হিসাবে সম্ভবত উইন করেছেন অ্যাশলে হিনসন। সো ইট উইল বি এ ব্যাটল গ্রাউন্ড, যেহেতু এটা একটা ওপেন নতুন একটা সিট জনি আর্নেস্টের রিটায়ার করার পরে। সো যে কোনো নতুন সিটই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, কিন্তু আইওয়া এখনো পর্যন্ত বিগত আমরা যদি প্রায় 10টা সিনেট রেস দেখি যে ইট ওয়াজ হেভিলি রিপাবলিকান। সুতরাং এখানে রিপাবলিকান পার্টিরই জয়লাভ করার সম্ভাবনা খুব বেশি। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। নিউ জার্সির খবর আপনার কাছ থেকেই মনে হয় বেশি আপডেট পেয়ে গেলাম। ইব্রাহিম ভাই, কি বলবেন আপনি? শুনেন, এর অর্থ হচ্ছে যে নকিবুর রহমান এগুলো ফলো করতেছেন খুব কাছের থেকে। আমি তো ঘন্টাখানেক আগে দেখে যখন আসলাম, এবং আমি ইচ্ছে করেই অন্য কোনো সময় প্রায় 8-10টা সেন্টারে আমি যাই নাই কখনো। এবার এই কারণেই গেলাম, এবং প্রত্যেকটা সেন্টারে ভোটার উপস্থিতি মাত্র 4-5 জন, কিন্তু ওই 4-5 জনের 4-5 জনই মানে আমার সন্দেহ হইলো ওই আদমকে, মানে ডাক্তার আদমকে দেওয়ার জন্য বললো, এমনকি আমাদের পরিবারের মেম্বাররাও গিয়েছেন। তো এটা মানে এটা একটা সিগনিফিক্যান্ট, মানে আমেরিকার রাজনীতিতে যখনই কাউকে কোনোভাবে ট্যাগ করা হয়, কালার করা হয়, এবং বিশেষ করে ধর্মকে নিয়ে, গাত্রবর্ণকে নিয়ে মানুষজন আরো উস্কে ওঠে। এটার মানুষ জবাব দেয়, এবং এই জবাবটা একটা সুস্থ রাজনীতির পরিচায়ক। এখানে কেউ দাঙ্গা হাঙ্গামা নাই, ব্যালটেই সে তার জবাব দিবে যে আমাকে নিয়ে বিদ্বেষ পোষণ করো, আমার নাম দেখে তুমি সন্দেহ পোষণ করো, আমার ধর্ম নিয়ে তুমি, আমার ধর্ম পরিচয় নিয়ে তুমি আমাকে ট্যাগ লাগাও, আমি আমার অবস্থান অনুযায়ী আমার জবাবটা দেব। তো আমার মনে হয় আমার সিটটা এইভাবেই জবাব দিয়েছে। এবং আমি একটু বলে রাখি যে নিউ জার্সির নির্বাচন হচ্ছে ক্লোজ প্রাইমারি। আপনি যদি মানে ডেমোক্রেট হন, ডেমোক্রেট ভোট দিতে পারবেন, রিপাবলিকান হলে রিপাবলিকান ভোট দিতে পারবেন, ইন্ডিপেন্ডেন্ট হলে আপনি ক্যান্ডিডেট গিয়ে যে কাউকে ভোট দিতে পারবেন। এবং এখানে বলে রাখা দরকার, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ভোটার। সো আমি রিপাবলিকান, আমি ইন্ডিপেন্ডেন্ট ভোটার, এবং আমি ওখানে গিয়েই সিদ্ধান্ত নেই কি করি। আমি যা বলি সেটা অন্য জিনিস, সেটা আমি এটা পারফর্ম করি, কিন্তু আমি একজন স্বতন্ত্র ভোটার। আমি এই প্রসঙ্গে যাই, আমাদের বাংলাদেশ থেকে আমাদের একজন সংবাদকর্মী অনেক ঘুরে উঠে বেচারা আছে, তার কাছ থেকে কিছু জানা আছে আমাদের। আমি তাকে রেখেছি, বলেছি যে হাম পরিস্থিতি এবং মিরপুরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড রামিসা, যেহেতু সে আদালতের ভিডিও কাজ করে, আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন কিনা আপনি? নামিরা, ওগুলো শুনে হামের পরিস্থিতি সর্বশেষ আর রামিসার হত্যাকাণ্ডের সর্বশেষ কি অবস্থা? আপনি আনমিউট করুন, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। হামের বর্তমান পরিস্থিতি যেটা আছে সেটা হচ্ছে বিগত 24 ঘন্টায় 6 জন মারা গেছে। তবে তারা হামেই মারা গেছে কিনা বিষয়টা আসলে নিশ্চিত না। এ পর্যন্ত হামে মারা গেছে হচ্ছে 90 জন, এবং হামের সংক্রান্ত নিয়ে আসলে মারা গেছে হচ্ছে 594 জন। এর মধ্যে যে বিষয়টি আছে যে আমরা দেখেছি যখন বাংলাদেশ
গত 15 মার্চ থেকে হামের সংক্রমণ যে পরিমাণে ছড়িয়ে পড়েছে, গভর্নমেন্ট আসার জাস্ট 33 দিনের মাথায় আসলে এই ধরনের একটা সংক্রমণ ছড়িয়ে পড়াতে যে বিষয়টি সবচাইতে উদ্বেগজনক ছিল, কারণ শিশুদেরকে এটি সবচাইতে বেশি আক্রান্ত করছিল। তবে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু খুব ভালো উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তারা আসলে টিকাদান কর্মসূচিটা শুরু করেছে, যার ফলে হামের সংক্রমণ খুব বেশি একটা না কমলেও যে বিষয়টি লাগাম টানা সম্ভব হয়েছে সেটি হচ্ছে মৃত্যুর হার। যদিও বা এটি কারো হাতে নেই, কিন্তু হামের সংক্রমণে আসলে মৃত্যুটা কমেছে। আমরা যদি শুরুর দিকে দেখি 10 জন, 11 জন, 9 জন, 13 জন পর্যন্ত আসলে মৃত্যু হয়েছে, কিন্তু এখন যেটা হয়েছে 3 জন 4 জনে নেমে এসছে। এবং বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে কথা বলে যে ব্যাপারটি জানা গেছে যে একটি এই ধরনের হামকে কেন্দ্র করে যে ধরনের ইনজেকশন আসলে প্রোভাইড করছে সেটা আসলে অবজার্ভ, সেই জায়গা থেকে যত দ্রুত আসলে উদ্যোগটা নেওয়া হয়েছে এই মুহূর্তে কিছুটা হলেও লাগাম টেনে আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জি, রামিসা হত্যাকাণ্ডে আপনি তো ল বিটেও কাজ করেন, রামিসা হত্যাকাণ্ডে আদালতের একদম ছোট করে বলবেন কি অবস্থা? আমরা তো এরই মধ্যে শুনছি যে মানে যে ঘটনাটি ঘটেছে অনেক আলামত পুলিশের কাছে নেই, পানি দিয়ে ধুয়ে সব পরিষ্কার হয়ে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে আসলে যে ব্যাপারটা রয়েছে আদালতে কার্যকর পরিচালনা কার্যকর চলছে। রামিসা হত্যার ক্ষেত্রে হচ্ছে 19 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, রামিসার মা ও বাবা সহকারে, এবং আদালতে দুজন যে আসামি ছিল তাদেরকেও আসলে আদালত শাস্তির আওতায় এনেছে। এবং আপনি নিঃসন্দেহে জানেন যে বিশেষ স্পেশাল কোর্ট বসানোর মাধ্যমে কিন্তু রামিসা হত্যাকাণ্ডের বিচার চলছে, তার মধ্যে তৃতীয় দিন আজ আসলে ঠিক 11টার পরে বলা যাবে বাকি আপডেট গুলো। যেহেতু আমার এবং আপনার সময়ের মধ্যে একটা ব্যবধান আছে, তো হয়তো পরবর্তীতে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলতে পারবো। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? বাংলাদেশের যে জার্নালিস্ট আমাদের সাথে যোগ দিয়েছে, আমার একটা প্রশ্ন আছে, শুনেন। আমি তো দেশ ছাড়লাম অনেক আগে। বাংলাদেশের একজন সংবাদকর্মী, সে যেমন ক্রাইম রিপোর্ট সম্বন্ধে বলতে পারলো, সে অর্থনীতি বিষয়ক কথা বলতে পারলো, জনস্বাস্থ্য নিয়ে কথা বললো। এটা অনেক কঠিন কাজ, আমেরিকার কোনো জার্নালিস্টকে বললে এটা করতে পারবে না। আমরা মানে সো দিস ইজ এ গুড ওয়ার্ক। আমি থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা এই এক সময় মাঠে আমরাও কাজ করতাম, কিন্তু এখন কাজের ব্যাপ্তি অনেক বেশি, এবং মানে এই যে এইসব বিটে কাজ করে এবং আপনারা যে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে কাজ করেন, নীতি নৈতিকতা নিয়ে কাজটা অব্যাহত থাকুক। আমরা হামের বিষয়টা অনেকটা নিয়ন্ত্রিত, এটা সংবাদটা শুনে আমাদের ভালো লেগেছে। আর ঘটিত ক্রাইমের বিষয়ে আমাদের উদ্বেগ আছে, কিন্তু এটা মানে এবং এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই ইব্রাহিম ভাই, সেটা হচ্ছে এই সরকার গঠনের পর বিগত ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত 3 মাসে আসলে যতগুলো ধর্ষণ মামলা হয়েছে, এটি একটি সুসংবাদ তার জন্য আসলে দেয়া যে প্রত্যেকটি ধর্ষণ মামলার কিন্তু বিচারের আওতায় আনা হচ্ছে। এইসব মানে সরকারের বেশি বেশি প্রশংসা করলে আবার আপনাকেও ট্যাগ দেওয়া হবে যে আপনি বিএনপির, মানে এটা আমাদের সমস্যা হয়ে গেছে। সাংবাদিকতা হয়, আমি প্রশংসা করছি না, আমি নিরপেক্ষ। মানে এইটাই আমাদের সমস্যা হচ্ছে। আমি বিশ্বাস করি, কিন্তু আমাদের সমস্যা হলো যখনই আপনি সরকারের মানে কোন পক্ষে আপনার লেখা যাবে, তখন এই নকিবুর রহমান বলবেন না, কিন্তু তার দলের লোকজন বলবেন যে এই বিএনপির পক্ষে বলতেছে, আওয়ামী লীগের লোকজন বিএনপি বলতেছে। তো এই ট্যাগ করার, আপনি একজন প্রফেশনালি আপনি সঠিক তথ্য দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার জায়গা থেকে নিরপেক্ষ, আমি একজন সংবাদ মাধ্যম কর্মী, আমার কাজ হচ্ছে গণমানুষের কথা বলা। সেটা যদি জামায়াতের পক্ষে হয়, অবশ্যই যদি তারা ভালো কিছু করে থাকেন, নিঃসন্দেহে আমরা সেই কাজেরও নজির দেখেছি এর মধ্যে, সেটাও আমরা বলবো। যদি বিএনপি ভালো কিছু করে সেটাও বলবো, পরবর্তীতে বা কখনো যদি আওয়ামী লীগ ভালো কিছু করার সুযোগ পায় সেটাও আমরা বলবো। এক্স্যাক্টলি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আয়োজনে যোগদান করার জন্য। ডক্টর নকিবুর রহমান, আমির আহমেদ, ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাদের সকলকেই ধন্যবাদ। দর্শক, আজ এই ছিল টাইম এক্সক্লুসিভে। কাল রাত 9টায় আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো তথ্য, নতুন কোনো বিষয়কে সামনে রেখে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।